তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। এই ভিডিওতে মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। যেহেতু তুমি জীবনের প্রথম একটি বোর্ড এক্সাম অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিবে, তাই এখন থেকেই মন দিয়ে ভৌতবিজ্ঞান পড়ো। ভৌতবিজ্ঞানে ভালো রেজাল্টের জন্য অবশ্যই প্রত্যেকটা লাইন তোমার কুটে কুটে পড়তে হবে, প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়ো, আর যত পারো কোশ্চেন সলভ করো, দেখবে ভালো রেজাল্ট তোমার হবেই হবে। আমি তোমার কাছে একটি সেরা থেকে সেরা রেজাল্ট আশা করি। চলো তাহলে শুরু করছি আজকের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে আলোচনা। যেহেতু সামনে তোমার মাধ্যমিক পরীক্ষা, তাই মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখেই ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্টের ফিজিক্যাল সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনটি বানালাম, যেন মাধ্যমিক পরীক্ষা তোমার অনেকটাই হেল্প হয়ে দাঁড়ায়। দেখো, দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় ফিজিক্যাল সায়েন্সে কোন কোন চ্যাপ্টারটি রয়েছে: রাসায়নিক গণনা, তাপের ঘটনাসমূহ, চলতড়িৎ, পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ। এখান থেকে রয়েছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, পরীক্ষাগার ও রসায়ন শিল্পে অজৈব রসায়ন এবং ধাতুবিদ্যা। সিলেবাসটা কিন্তু খুব ইন্টারেস্টিং, অনেক কিন্তু স্কোর করা যেতে পারে। দেখো, এখানকার অনেক প্রশ্নগুলোই একটু হার্ড লেভেলের হবে, কারণ তাপের ঘটনাসমূহ এবং চলতড়িৎ এই যে দুটো টপিক রয়েছে, তার মধ্যে তাপের ঘটনাসমূহ ক্লাস 11 ফিজিক্সে রয়েছে এবং চলতড়িৎটা ক্লাস 12 ফিজিক্সে রয়েছে। তাই কোশ্চেনগুলো একটু অ্যাডভান্স লেভেলের বানালাম, যেন তোমরা উঁচু ক্লাসে যারা সায়েন্সে পড়বে তাদের জন্য অনেকটাই হেল্প হয়ে দাঁড়ায়। এবার দেখো, তাপের ঘটনাসমূহ এখানকার কোন প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য এবং সঙ্গে সঙ্গে ইউনিট টেস্ট পরীক্ষার জন্য মোস্ট। এই প্রশ্নগুলোর মধ্যে অনেক প্রশ্নই আছে ক্লাস 11 ফিজিক্সেও কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, প্রথম প্রশ্ন, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর গাণিতিক রূপটি লেখো। নেক্সট, পারদের প্রকৃত প্রসারাঙ্ক দেখো বলছে 1/0.00018 ডিগ্রি, সি বিবৃতিটির অর্থ লেখো। নেক্সট, কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর গাণিতিক রূপটি লেখো। নেক্সট, কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর গাণিতিক রূপটি লেখো, এর একক উল্লেখ করো। নেক্সট, কঠিন এর আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর গাণিতিক রূপটি লেখো, আলফা বিটা গামার মধ্যে সম্পর্কটি লেখো। কঠিন পদার্থের তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়, তরলের আপাত প্রসারণ এবং তরলের প্রকৃত প্রসারণ কাকে বলে, তরলের আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্কটি লেখো। নেক্সট, দেখো সংজ্ঞা হিসাবে ওই প্রশ্নগুলো আবার দিলাম আমি। দেখো, মাধ্যমিকে কি হয়, ফিজিক্যাল সায়েন্সে অনেক স্টুডেন্ট অনেক ভালো লেভেলের হয়, তো পরীক্ষায় কি হয়, প্রশ্নগুলো অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে দেয়, যে কারণে পরীক্ষায় প্রশ্ন জানা সত্ত্বেও সে অ্যান্সার করতে পারে না। যেমন ধরো, এবার ক্লাস 12 ফিজিক্সে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফিজিক্স পরীক্ষার ক্ষেত্রে কি হয়েছিল, অনেক প্রশ্ন কিন্তু স্টুডেন্টদের কমন এসেছিল, কিন্তু তা সত্ত্বেও জানা কোশ্চেনগুলো এমন ঘোরানো ছিল যে তারা বুঝতে পারেনি বা ঠিকমতো অ্যান্সার লিখতে পারেনি। তাই অবশ্যই প্রশ্নগুলো যত রকম ঘোরানো থাকে তা প্র্যাকটিস করো। এর জন্য তোমার হেল্প হিসাবে আমি বলবো অবশ্যই টেস্ট পেপারটাকে ফলো করতে পারো, আর প্রশ্নগুলো ভালো করে পড়ো। আর পরীক্ষার সময় অবশ্যই নিজের মাথাকে ঠান্ডা রাখবে, যেন প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে দিক না কেন তুমি যেন অ্যান্সার করতে পারো। দেখো, সংজ্ঞা হিসাবে আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এগুলো এদের গাণিতিক রূপটি কিন্তু আমাদের জানতে হবে, যদিও এটা 11 ফিজিক্সের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, দেখো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কোন সূত্রের থেকে পাওয়া যায়। তারপর দেখো, কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, পরিবহন কাকে বলে, কঠিন পদার্থের তাপ সঞ্চালন কোন পদ্ধতিতে হয়, দ্বিধাতব পাত কি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান উষ্ণতার একক এবং দৈর্ঘ্যের এককের উপর নির্ভর কি করে, এটা একটা প্রশ্ন একটু ঘুরিয়ে দেওয়া হলো, যদি করে তাহলে কিভাবে। তারপর দেখো নেক্সট প্রশ্ন, রোদ্রে রাখা একটি লোহার চেয়ার এবং একটি কাঠের চেয়ারকে স্পর্শ করলে কোনটিকে বেশি গরম মনে হবে। তারপর দেখো, এর সঙ্গে আছে শূন্য স্থানের তাপ পরিবাহিতার মান শূন্য হয় কেন। নেক্সট, একটি কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ প্রবাহ মাত্রার রাশিমালাটি নির্ণয় করো। তারপর দেখো, একটি কঠিন পদার্থের আয়তাকার ব্লকের মধ্যে দিয়ে তাপ পরিবহনের হার কিভাবে পরিবর্তিত হবে যদি ব্লকটির দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। নেক্সট, একটি কঠিন পদার্থের আয়তাকার ব্লকের দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদ বলছে দেখো এ, এবং তাপ পরিবাহিতাঙ্ক কে হলে ব্লকটির তাপীয় রোধের রাশিমালাটি উৎপন্ন কি হবে সেটা নির্ণয় করতে হবে। নেক্সট, তাপীয় রোধ কাকে বলে। নেক্সট দেখো হচ্ছে তরলের প্রসারণ গুণাঙ্ক দুই প্রকার কেন, পুরু কাচের পাত্রে হঠাৎ ফুটন্ত জল ঢাললে পাত্রটি ফেটে যায় কেন। নেক্সট, তাপ পরিবহন এবং তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো। নেক্সট, চলতড়িতের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন শুরু হচ্ছে। প্রথম প্রশ্ন, কুলম্বের সূত্রটি কি এবং এর গাণিতিক রূপটি লেখো। সংজ্ঞা আকারে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তড়িৎ বিভব কাকে বলে, কোষের তড়িৎচালক বল কি, তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে, বিভব প্রভেদ কি, তারপর দেখো বলছে রোধ কি, নষ্ট ভোল্ট কি, তারপর দেখো বলছে যে রোধাঙ্ক কাকে বলা হয়, পরিবাহিতাঙ্ক কাকে বলা হয়। এসআই এবং সিজিএস একক যেগুলো রয়েছে ইম্পর্টেন্ট, আধানের একক, তড়িৎ বিভব, রোধ, রোধাঙ্ক, পরিবাহিতাঙ্ক এবং তড়িৎ প্রবাহ মাত্রা। নেক্সট, ওহমের সূত্র কি, এর গাণিতিক রূপটি লেখো। ওহমীয় পরিবাহী এবং অওহমীয় পরিবাহী কাকে বলে, এদের উদাহরণ দাও। ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে আইভি লেখচিত্র অর্থাৎ আমাদের অঙ্কন করতে হবে, অর্থাৎ আই ভার্সেস আই বলতে কি প্রবাহ মাত্রা এবং ভি বলতে যে বিভব প্রভেদ তার লেখচিত্রটা অঙ্কন করতে হবে। অভ্যন্তরীণ রোধ কাকে বলে, বর্তনীর সমীকরণটি লেখো। কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তা লেখো।
কোশ্চেনটি ঘুরিয়ে দেওয়া হয়েছে। দেখো ফিজিক্যাল সায়েন্সে কিন্তু প্রশ্ন অনেক সময় ঘুরিয়ে দেয় তোমাদের ক্লাসে, তাই মন দিয়ে প্রশ্নগুলো বুঝবে। হ্যাঁ, তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা তো বললাম। একটি অর্ধপরিবাহীর নাম লেখো। নেক্সট, তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া সংক্রান্ত ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি লেখো। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং তারপরে দেখো তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্র দুটি লেখো। ডায়নামো এবং মোটরের মধ্যে পার্থক্য কি, আর্থিং কি, এর প্রয়োজনীয়তা কি, ডিসি এবং এসির মধ্যে কোনটি ব্যবহারের দিক থেকে ভালো এবং কেন, তড়িৎ প্রবাহমাত্রার তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো এবং তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সূত্র অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। দেখো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যেন মিস না হয়। তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। অ্যামোনিয়াম ক্লোরাইড এবং বলছে কি যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং কেন। নেক্সট দেখো বলছে তড়িৎ বিশ্লেষণ কোষ বা ভোল্টমিটার কি। নেক্সট, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্ষেত্রে নিচের বিষয়গুলি উল্লেখ করো। নেক্সট দেখো এই প্রশ্ন রিলেটেড, যদিও তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া, তড়িৎদ্বারের পরিচয়, অ্যানোড মাঠ বা অ্যানোড কাদা কি বা কাকে বলে, তড়িৎ বিশ্লেষণের সময় সমপ্রবাহী তড়িৎ ব্যবহার করা হয় কেন। এই অ্যানোড মাঠটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তড়িৎ লেপন কাকে বলে, তড়িৎ লেপনের দুটি উদ্দেশ্য, গ্যালভানাইজেশন কাকে বলে, সিলভারের উপর সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড এবং অ্যানোড তড়িৎ বিশ্লেষণের পরিচয় দাও, অর্থাৎ কি ব্যবহার করা হচ্ছে এক্ষেত্রে। গোল্ড প্লেটিং এর ক্ষেত্রে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণের পরিচয় দাও। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এই যে দুটো প্রশ্ন, দেখো সিলভার প্লেটিং এবং গোল্ড প্লেটিং। নেক্সট দেখো তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাটায়ন অ্যানায়নের সংখ্যা সর্বদা কি সমান থাকে। চিনির জলীয় দ্রবণ এবং লবণের জলীয় দ্রবণের মধ্যে কোনটি তড়িৎ পরিবহন করে এবং কেন। নেক্সট, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এখান থেকে ইম্পর্টেন্ট আছে। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির সমিত সমীকরণ লেখো। স্পর্শ পদ্ধতিতে সালফার ডাইঅক্সাইড গ্যাস সরাসরি জলে দ্রবীভূত করা হয় না কেন। অসওয়াল পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির শর্ত সমীকরণগুলি লেখো। নাইট্রোলিয়াম কি, কিভাবে এটি প্রস্তুত করা হয়। এবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের শর্ত সমীকরণ দাও। অ্যামোনিয়াম থেকে ইউরিয়া কি করে উৎপাদন করা হয়। নেক্সট দেখো অ্যামোনিয়া গ্যাসের একটি সমীকরণ সব বিজারণের ধর্ম উদাহরণ দাও। গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করা হয় কেন, সেটা লিখতে হবে। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো। পরীক্ষাগারে নাইট্রোজেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইড গ্যাসের প্রস্তুতির নীতি এবং রাসায়নিক সমীকরণ লেখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কিন্তু সেপারেট টাইপের প্রশ্ন হয়, নাইট্রোজেন প্রস্তুতি দিতে পারে, অ্যামোনিয়া প্রস্তুতি দিতে পারে বা হাইড্রোজেন প্রস্তুতি দিতে পারে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেন মিস না হয়। 3 নম্বরের প্রশ্ন দেখবা হয় কি করতে হয়, সমীকরণ দিতে হয়, তারপরে দিবে হচ্ছে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য এবং নীতি বা শর্ত দিতে হবে। নেক্সট দেখো অ্যামোনিয়ার জলীয় দ্রবণে ফেরিক ক্লোরাইড দ্রবণ বা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রবণ যোগ করলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো। নেক্সট বলছে দেখো অ্যামোনিয়া ও ইউরিয়ার প্রধান ব্যবহারগুলি লেখো। ওলিয়াম থেকে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি কিভাবে করবে। ধাতুবিদ্যার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, থার্মিট পদ্ধতি কি বা গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি বলতে কি বোঝো, থার্মিট মিশ্রণ কাকে বলে বা থার্মিট মিশ্রণের ব্যবহার। মোট কথা থার্মিট পদ্ধতি খুবই ইম্পর্টেন্ট, দেখবে একটা ইকুয়েশন আছে এবং তার সঙ্গে সঙ্গে কোন পদার্থগুলো মিক্সচার হয়ে এই মিশ্রণটা তৈরি হচ্ছে সেটা লিখতে হবে এবং এর ব্যবহারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো পার্থক্য খনিজমল ধাতুমল মোটামুটি ইম্পর্টেন্ট নেই। আকরিক মানে খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো, মোটামুটি ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট, পারদ সংকর কি, খুব আসে, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটি ধাতুর নাম লেখো। নিচে সংকর ধাতুগুলির উপাদান এবং ব্যবহার লেখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সিলভার, পিতল, কাঁসা, ডুরালিউমিন, ইনভার, জার্মান সিলভার, এগুলো কি দিয়ে তৈরি সেটার আমার কম্পোজিশন লিখতে হবে। নিচের ধাতুগুলির প্রধান আকরিকের নাম এবং সংকেত লেখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যেরকম কপার অর্থাৎ তামা, লোহা অর্থাৎ এফি, জেডেন বলতে জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম। তারপর দেখো নিষ্ক্রিয় লোহা কাকে বলে, মরিচার সংকেত লেখো। তামার কোনো বস্তুকে খোলা বায়ুতে রেখে দিলে কিছুদিন পরে সেটা সবুজ হয়ে যায় কেন। গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি কি, এর ব্যবহার লেখো। ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন একটি বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো। আবার কিছু টাইপের একটা প্রশ্ন হয়, কিছু টাইপের দেখবে দেয় অ্যালুমিনিয়াম পাত্রে বা জিঙ্ক পাত্রে টক জাতীয় খাবার খাওয়া হয় না কেন, কারণ এক্ষেত্রে বিষাক্ত কিছু পদার্থ উৎপন্ন হয়, সেই অ্যাসিডটা অর্থাৎ টক জাতীয় খাবার মধ্যে বলতে তার মধ্যে অ্যাসিড থাকবে, সেটা কি করছে যে ওই জিঙ্কের পাত্র বা অ্যালুমিনিয়াম পাত্রের সাথে রিয়াকশন করে কিছু বিষাক্ত পদার্থ উৎপন্ন করছে, যেগুলো আমাদের বডিতে ক্ষতি করছে। এই তো নর্মাল এই লজিকগুলো দিয়ে কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে। এবার চলো আমরা পরের চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেই। কেমিক্যাল ক্যালকুলেশন অর্থাৎ রাসায়নিক গণনার এই প্রশ্নগুলো দেখো মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। প্রথমত রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, তবে এখন এই সংজ্ঞাটা তেমন আসে না। নেক্সট রাসায়নিক বিক্রিয়ার ভর সংরক্ষণ সূত্রটি লেখো, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো কিছু আমি রিয়াকশন দিলাম এবং এই রিয়াকশনের উপর বেস করে তোমাকে কিছু অঙ্ক করতে হবে। তবে পরীক্ষায় এক্ষেত্রে কমন দেওয়াটা চাপ, তবে তুমি যদি প্র্যাকটিস করে রাখো তবে এই চ্যাপ্টারটা কিন্তু তুমি নামিয়ে দিয়ে আসতে পারবে। এই চ্যাপ্টারটা ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বোঝে না বা পারে না, তবে এখানে যেহেতু অঙ্ক আছে, যারা একটু ক্যালকুলেশন করতে ভালোবাসো তাদের পক্ষে কিন্তু খুবই সহজ একটা চ্যাপ্টার। দেখো প্রথমত বলছে যে
অ্যামোনিয়া অর্থাৎ NH3 এবং অক্সিজেন সেটাকে হচ্ছে নাইট্রাস অক্সাইড প্লাস বলছে কি এখানে H2O অর্থাৎ জল উৎপন্ন করছে। এই রাসায়নিক বিক্রিয়া অনুসারে 3.5 গ্রাম অক্সিজেনের সাথে 3.5 গ্রাম NH3 বিক্রিয়া ঘটানো হলে বিক্রিয়ার ফলে 1 নম্বরে কী বলছে যে উৎপন্ন গ্যাসীয় পদার্থটির পরিমাণ কত হবে, 2 নম্বর বলছে উদ্বৃত্ত গ্যাসীয় পদার্থটির পরিমাণ কত হবে সেটা আমাদের বের করতে হবে। নেক্সট 2 নম্বর কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড হলো। এই সমীকরণ অনুসারে 2 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে কত পরিমাণ কার্বন প্রয়োজন। নেক্সট দেখো বলছে এখানে C2H6 আণবিক সংকেত বিশিষ্ট গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব কত তা আমাদের নির্ণয় করতে হবে। তারপর দেখো HTPতে কোনো গ্যাসের আয়তন 44.8 লিটার এবং ওই গ্যাসটির বাষ্প ঘনত্ব 7 হলে গ্যাসটির ভর কত। টেস্ট পেপারে কিন্তু এই ধরনের প্রশ্ন পাবে। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ CaCO3 খোলা জায়গায় তীব্র উত্তপ্ত করলে ওজনের কি পরিমাণ হ্রাস ঘটবে। দেখো সেখানে সংকেত বলে দিয়েছে সি এর মান কত হচ্ছে 40, অক্সিজেনের মান 16 আর কার্বনের মান 12। নেক্সট 8.8 গ্রাম ফেরাস সালফারের সঙ্গে অতিরিক্ত পরিমাণ লঘু সালফারিক অ্যাসিডের বিক্রিয়ায় HTPতে কত লিটার হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হবে সেটা বের করতে হবে, যেখানে এফির মান দেওয়া আছে 56 আর এসের মান 32। নেক্সট দেখো পরের প্রশ্ন আসছি যে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ CaCO3 সঙ্গে লঘু HCl এর বিক্রিয়া ঘটানোর ফলে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং জলের বাষ্প উৎপন্ন হলো, তাই তো। তো বলছে পরিমাণ যদি ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ 50 গ্রাম এবং উৎপন্ন গ্যাস তিনটির পরিমাণ যথাক্রমে 5.5 গ্রাম, 22 গ্রাম এবং 9 গ্রাম হয়, তাহলে প্রয়োজনীয় HCl এর পরিমাণ ও মোল সংখ্যা কত হবে তা নির্ণয় করতে হবে। নেক্সট গ্যাসের বাষ্প ঘনত্ব কাকে বলে, গ্যাসের বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের মধ্যে সম্পর্কটি লেখো। তারপর দেখো সালফার ডাইঅক্সাইডকে অনুঘটকের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারিত করে কি বলছে দেখো SO3 প্রস্তুত করা হলো। যদি উৎপন্ন SO3 পরিমাণ 40 গ্রাম হয় তাহলে প্রয়োজনীয় SO2 পরিমাণ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। নেক্সট প্রশ্ন, একটি কঠিন যৌগ এর 200 গ্রামকে উত্তপ্ত করে 9 গ্রাম এর একটি কঠিন যৌগ B এবং গন্ধহীন গ্যাসকে উৎপন্ন করা হলো, আরেকটি গ্যাস, তাই তো। C এর HTPতে আয়তন 5.6 লিটার হলে সেটির আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে C। ওকে। নেক্সট HTPতে 11.2 লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কুলিচুন মিশিয়ে বিক্রিয়া করতে হবে। দেখো এখানে ক্লোরিনের যে সংকেতটা আছে সেটা কত, দেখো ক্লোরিনের মান আছে এখানে 35.5, নাইট্রোজেনের আছে 14 এবং হাইড্রোজেনের আছে 1। যাই হোক সাজেশন কিন্তু কমপ্লিট হলো। অনেক কোশ্চেনই কিন্তু অনেক ক্রিটিক্যাল মনে হচ্ছে, মাধ্যমিকে কিন্তু ভৌতবিজ্ঞান এরকম ক্রিটিক্যাল টাইপের লেখাই কিন্তু থাকে। তোমরা ভাবছো না যে এই প্রশ্নটা পড়লাম এই প্রশ্নটা এইভাবে থাকবে, ওরকম কিন্তু থাকে না। তাই আমি বলবো যে কোনো প্রশ্ন 3, 4, 5 রকমের ভাবে ঘুরিয়ে ফিরিয়ে পড়ো, কারণ প্রশ্ন কিন্তু মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে ঘুরিয়ে ফিরিয়ে দেয়। যে বোঝে সে 90, 95 এমনকি 100 পায়। মাধ্যমিক পরীক্ষা খুব তাড়াতাড়ি চলে আসলো সামনে, মন দিয়ে পড়ো, টার্গেট একটাই, সব থেকে সেরা রেজাল্ট করো। খুব ভালো থেকো।